শুভেচ্ছা সহ আগমন। আমরা অনেক খুশি হয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, খুব ভালো লাগছে। কথা হবে আপনার সাথে। শুভেচ্ছা দর্শক, আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমাদের মাঝে যিনি এসছেন উনি তারকার ভেতরে আরেকজন তারকা। নৃত্য, সঙ্গীত, অভিনয়, লেখাপড়া, নিজের লেখার চর্চা সব কিছু ছাপিয়ে আজকে উনি একজন সফল পরিচালক। নাট্য পরিচালনার পরে এখন উনি চিত্র পরিচালিকা। কেমন আছেন? ভালো তো আছি, কিন্তু খুবই লজ্জা লাগছে আপনি এত কিছু বললেন। আচ্ছা, সত্যি করে বলেন তো, আমি মিথ্যে কিছু বললাম? না, আপনার মতো একজন মানুষের মুখ থেকে এগুলো শুনতে ভালো লাগে, আবার ভয়ও করে। ইউ ডিজার্ভ ইট, আপনার এটা আপনার প্রাপ্য। আজকে আমরা এখান থেকে যে কোনো একটি আপনি নেবেন, শুরুটা আমরা এভাবেই করি। ও আচ্ছা, কি আছে একটু বলেন তো। দুঃখ। দুঃখ, যাদের এটা ওঠে সবাই অনেক কিছুই বলে, আমি বলি এই দুঃখটাই তার জন্য সৌভাগ্যের প্রতীক। দুঃখ না থাকলে সুখকে ঠিক মতো চেনা যায় না। একদমই তাই। শুধুমাত্র ক্যারিয়ারের উপরে যদি আপনার দুঃখের কোনো স্মৃতি থাকে, আমরা একটু শুনতে চাই, দর্শক শুনতে। ক্যারিয়ারের উপর তো দুঃখের স্মৃতি অনেক আছে, ছোট ছোট, বাট ওই দুঃখগুলো যারা দেয় বা দুঃখগুলো যখন পাই, ওটাকেই আমি ভাবি যে আমি ব্লেসড হই। সো যেমন আমার মনে পড়ে যে যখন আমার প্রথম লেখার একটা রেমুনারেশন আনতে গিয়েছিলাম একটা প্রোডাকশন হাউসে। সো অনেক বড় একটা প্রোডাকশন হাউস, তখন আমি কিছুই না, এই 97-8-এর কথা। তা আমাকে প্রায় 3-4 ঘন্টা বাইরে বসিয়ে রেখেছিল। তো ওই নাটকটার নাম ছিল আনন্দ বেদনা, আমার লেখা নাটক। সো আমি অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তার সময় হচ্ছিল না যে আমাকে ডেকে আমার রেমুনারেশনটা দেবে বা কিছু। কিন্তু ওই সময় হয় না যে পেমেন্ট আসলে যেমনই হোক, সম্মান তো সম্মানিত সম্মানই, এবং এটা তো সবারই প্রয়োজন। তো তখন আমার মনের মধ্যে একটা অপমান লাগছিল যে হয়তো কোনো একদিন আসবে, অনেক বড় হব তা না, হয়তো আমি একটা জায়গায় যাব যেদিন হয়তো ওটা তখন মনে হয়েছিল সেদিন হয়তো উনি আমাকে আবারও ডাকবেন, বাট আমি করব কি করবে না। তবে হ্যাঁ, এটাই কিন্তু হয়েছে। আমি অনেক কিছু মনে রাখি না, কিন্তু আমি কিন্তু এই ব্যাপারটা মনে রেখেছিলাম। তারপরে উনি আমাকে অনেক ফোন দিয়েছে, ওনার সাথে আমি সুন্দর করে কথা বলেছি, ওনাকে এখনও দেখলে আমি সুন্দর করে কথা বলি, কিন্তু কখনো কোনো দিন ওনার অফিসেও যাইনি, ওনার কাজও করিনি। আমার মনে হয় এই দুঃখটা একসময় আনন্দের ঘটনা ঘটিয়ে দেয়। আজকে আপনার থেকে আমার প্রথম যেটা জানতে মন চাচ্ছে, এই পরিচালক যারা হন তারা কিন্তু তারকার চাইতেও বড় তারকা, যেটা আমি বিশ্বাস করি। তারা তারকা তৈরি করে। আপনাদের যে সবচেয়ে বড় স্বীকৃতি কারা দেয়? দর্শক। একদমই। তাদের চাইতে তো বড় স্বীকৃতি আর কেউ দেবে না। আপনার দৃষ্টিকোণে আপনার পরিবার ছাড়া যদি কাউকে মনে রাখতে হয়, আপনার কোনো নাম বলতে হবে না এখানে, কোন পদ বা কোন বিশেষণটা আপনি যাকে মনে করেন, যার কারণে আজকের আপনার এত কিছু পাওয়া, কি কারণে পেলেন, কেমন করে পেলেন, এই অভিজ্ঞতাটা শুনুক দর্শক। আসলে প্রথম কথা, আমি জানি না যে এই খামের মধ্যে দুঃখ কথাটা আসবে। আমি আসলে আপনার কথাটা ঠিক যে পরিবারের তো একটা সাপোর্ট লাগেই, কারণ সাপোর্ট ছাড়া তো কখনোই আমি এখানে আসতে পারবো না। সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, ছেলের জন্য মেয়েকে প্রয়োজন, মেয়ের জন্য ছেলেকে প্রয়োজন, ফ্যামিলি লাগেই। তো আপনি তো ফ্যামিলির বাইরে বলেছেন। এখানের মধ্যে কয়েকজনই আছেন, যেমন ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, মোস্তফা কামাল সৈয়দ, মাহফুজ আহমেদ, তমালিকা আমার বোন। এছাড়াও প্রথম প্রচারিত নাটক যেটা অনিয়ার হয়েছিল সেটা অ্যাডমিটেড জায়দান রাব্বি, উনি এখন বিদেশে আছেন। এই মানুষগুলো আমার খুব প্রয়োজন, এবং লাইট অ্যান্ড শ্যাডোর মুজিবুর রহমান, যিনি আমাকে প্রথম প্ল্যাটফর্মটা দিয়েছিলেন। সো এই যে 6-7টা মানুষ, এরা কিন্তু সারা জীবন আমি তাদের জন্য প্রার্থনা করি। তারা আমার কাছে আসুক বা না আসুক, আমাকে মনে রাখুক বা না রাখুক, কিন্তু আমি চাই যে আমি সারাক্ষণই সবসময় তাদেরকে যেন কখনো ভুলে না যাই, আমি ভুলতে চাই না। এর মানে জানেন তো যে আপনার ভিতরে কোনো অকৃতজ্ঞতা নেই, যেই কারণে আপনার আমরণ পর্যন্ত আমার বিশ্বাস একদম সহজ সরল উঁচু মানের শিল্পী থেকেই যাবে। আপনি আমার জন্য দোয়া করবেন অনেক বেশি করে। আর একটা জিনিস আমি একটু ইনপুট করি, যেমন আমি যখন নতুন ছিলাম তখন কিন্তু ধরেন যে অপি তারিন বা ধরেন যে শ্রাবন্তী শাহেদ বা বিপাশা সুমি, এরা কিন্তু সুপারস্টার,
তাই না? আমি তো কিছুই না। আমার প্রথম নাটকে কিন্তু আমি কোনো হিরো পাইনি, কেউ আমার কাজ করবে না। তখন প্রথম নাটকে অভিনয় করেছিলেন আবুল হায়াত এবং নিশিতা, এবং যেটা প্রচারিত হয়েছিল সেটাতে অভিনয় করেছিলেন শাহেদ শরীফ খান, তমালিকা, তাজিন আজকে আমাদের মাঝে নেই, অরুণাভ অঞ্জন। মানে এই মানুষগুলা যারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন, এবং অপূর্ব, ও তো আমার 161টা কাজ করেছে, তারিন করেছে 100টা, মাহফুজ অবশ্য 98। তো এরকম মিলন, রিচি, মমো, তিশা, মানে এই যে আর্টিস্টগুলা, এরা যে মানে আমাকে ভালোবেসে বা আমার কাজকে ভালোবেসে আমার সাথে আমাকে সাপোর্ট দিয়েছেন। হয়তো আপনি বলবেন যে না, ওরা তো অভিনয় করে, আপনি কাজ করছেন তো করবেন না। অনেক আছে না যে করতে চায় না, বা আমি নতুন, আমি কি পারি কি না। সো ওই জায়গাটা আমি বলবো যে যারা আমাকে জীবনে দুঃখ দিয়েছে তাদেরকে ধন্যবাদ, যারা আমাকে অপমান করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমাকে আমার পাশে ছিল সব সময় তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং অনেক ভালোবাসার জায়গায় তারা এটি আসল শব্দ, ভালোবাসা। আপনি যে কজন নাম বললেন, আমি ব্যক্তিগতভাবে ফরিদুর রেজা সাগর সাহেবকে, চ্যানেলের কর্ণধার, আমি ওনার কাছে বহু কৃতজ্ঞ। আজকে আমার 2-3টি প্রতিভা যে আকারেই থাকুক ওনার কারণেই প্রকাশিত। আজকে চ্যানেলেতে আজকে যে আমি বসে আপনাদের সঙ্গে কাজ করছি, এটিও কিন্তু তার কোনো মানুষকে কাজে লাগানোর চেষ্টা, সফল হলে হয়েই গেল, তবু তো চেষ্টা উনি করেন। হ্যাঁ, উনি সবসময় মানুষের পাশে থাকেন খুব বেশি। আচ্ছা, এবার আমি আপনাকে একটু একটু জটিলতার মধ্যে ফেলে এমন কিছু জিনিস আনতে চাচ্ছি যেগুলো মানুষ বুঝতে পারুক। দেখা যায় একটি চরিত্র যখন করে কেউ, নারী হোক নর হোক, চরিত্রের সঙ্গে মিশে যায়, দুঃখ বলেন, রুচিশীলতা বলেন, সব কিছুর মধ্যে তারা যে হিরো, এই জিনিসগুলো বা হিরোইন ফুটে ওঠে, কিন্তু সব কিন্তু অভিনয়। তার মধ্যে তারা বাস্তবে চলে যায় যখন মানুষ দেখে। কিন্তু দেখা গেছে কাউকে কাউকে, এটা আমি কোনো নাম মেনশন করব না, বাস্তবে এসে কিন্তু তারা ওই চরিত্রের সাথে একদম মিল থাকে না, ভিন্ন একটা মানুষ হয়ে যায়। এ সম্পর্কে কি আপনি কিছু বলবেন? না, এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। যেমন ধরেন যে একটা মানুষ যখন অভিনয় করে, সে তো ওই ক্যারেক্টারটাই ধারণ করে, ক্যারেক্টারের বাইরে তো ওই মানুষটার ওই ক্যারেক্টারটা থাকে না। একই ক্যারেক্টারে যখন সে উল্টোটা করে, হ্যাঁ, এইটা তার জীবনে তো একই চরিত্র। হ্যাঁ, যেমন কি আমার কাছে মনে হয় যে আমি যেমন, আমি আমার জায়গার বাইরেও তাই, সেটাই তো হয়তো আরো বেশি। কিন্তু হ্যাঁ, এরকম অনেক মানুষ দেখেছি আমি, আমারই অনেক জানা এরকম অনেক অভিনয় শিল্পী আছে, হয়তো তারা অনেক মানবিক, তারা তার মা বাবাকে অনেক ভালোবাসে, তারা তার ওয়াইফকে অনেক ভালোবাসে, বা তারা তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসে, কিন্তু আমার দেখা আছে তারা হয়তো বাস্তবে তারা এটা মেনটেন করে না। হ্যাঁ, এটা হয়তো তাদের হয়তো হিসাব আলাদা, কিন্তু যখন দেখি তখন অবশ্যই খারাপ লাগে যে তারা যেটা নিয়ে তারা জনপ্রিয়, যেটা নিয়ে দর্শক তাদেরকে এরকম একটা ভাবে যে ওয়াও, হ্যাঁ, এরকম একটা ভাবে, সেটা তারা মেনটেন করতে পারছে না। এটা আমার কাছে মনে হয় কি জানেন, এটা আসলে এটার জন্য দরকার আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে সে কোত্থেকে আসছে। পারিবারিক শিক্ষা দীক্ষা কিন্তু একটা ফ্যাক্টর। আপনি একটা পরিবার থেকে যে জিনিসটা শিখে আসবেন, মানে আমি পজিটিভ সেন্সে বলছি, বা মানুষের ভালো চাওয়া, মানুষের নিন্দা না করা, কাউকে প্রশংসা করা, এগুলো করার জন্য কিন্তু একটা সাহস লাগে এবং পরিবারের একটা শিক্ষা লাগে। আপনি যখন আপনার মা বাবাকে এই জিনিসটা দেখবেন, তখন কিন্তু আপনি ওটাই কিন্তু শিখবেন, আপনি কিন্তু আর বাইরে যাবেন না। যত যাই হোক আপনি বদল হতে পারবেন না। সো আমি মনে করি এই শিক্ষাটাই হয়তো সে শিখতে পারে নাই, কিন্তু সে যদি শিখতে পারতো তাহলে সে বুঝতো যে এটাই আসলে সবচেয়ে আনন্দের। মাঝে মাঝে আমি নিজের প্রতি খুব গলে যাই এই কারণে, একটা চরিত্র যখন বাস্তবে দেখি কেমন জানি মিল খুঁজে পাই না, কষ্ট লাগে। যখনই সে চলে যায় স্ক্রিনে, ওই চরিত্রের সাথে যেভাবে মিশে যায় আমার কল্পনা থাকে বাস্তবে তাই হবে, কিন্তু হয় না। যাই হোক, এটা একান্ত একটি ভিন্ন প্রসঙ্গ। আপনি আজকে যে জায়গায় আছেন, নিশ্চয়ই আপনার কাঠগড় পোড়াতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, ভাবতে হয়েছে, চিন্তাশীল হয়ে গেছে। সহযোগিতা কোথায় পেলেন না পেলেন সেটা তো পরের কথা, তো আসবেই। এই অভিজ্ঞতাটা আমি আপনাকে অনুরোধ করব ক্যামেরা শেয়ার করতে, যেন আমাদের দেশে চয়নকের সৃষ্টিটা থেমে না যায়। প্লিজ অন টু দ্য স্ক্রিন। আসলে এটা অনেক কঠিন একটা, আজকের মতো এরকম ইন্টারভিউ আমি দেইনি, এই ফার্স্ট। তো আমার দর্শকদেরকে আমি বলতে চাই যে ডিরেকশন কিন্তু আসলে একটা ধৈর্যের ব্যাপার। এই জায়গায় কাজ করতে হলে প্রথমে যত্নবান হতে হবে, কাজটা সম্পর্কে জানতে হবে। আজকে যে আমি এখানে বসে আছি, আমার পিছে কিন্তু অনেকে আছে, এই সবগুলো মিলেই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা প্রচারিত হবে। সো সবার একটা সাপোর্ট তো থাকেই।
তারপরও ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, সেই জায়গা থেকে তাকে কনফিডেন্টলি কাজ করতে হবে, তাকে কনফিডেন্টলি আর্টিস্ট থেকে শুরু করে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, সেটা সে বিপণন বিভাগই হোক, রাইটারই হোক, আর্টিস্টই হোক, ক্যামেরা হোক, প্রোডাকশন হোক, যেই হোক, তাকে কনফিডেন্টলি বলতে হবে যে আমি এটা চাই, তুমি এটা করো, এটা আমার ইচ্ছা, আমার চাওয়া, কারণ আমার স্বপ্নটাকে আমি পূরণ করব। তোমার স্বপ্ন যদি তুমি পূরণ করো তাহলে তো তোমার স্বপ্ন হয়ে গেল, তাহলে তো আমার স্বপ্ন থাকলো না। সো আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে চাই, আমার স্বপ্নটা এটা, তোমরা এখন আমাকে সহযোগিতা করো। সো এইভাবে যদি বলা যায় তাহলে আমার মনে হয় যে সবাই যে যার জায়গায় নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। আর অবশ্যই তাকে জেনে বুঝে আসতে হবে, ফাঁকি দেওয়া চলবে না। মানে এডিটিং প্যানেল থেকে শুরু করে, শুটিং থেকে শুরু করে, প্রি প্রোডাকশন কাজ, পোস্ট প্রোডাকশন কাজ, সবগুলোতেই তাকে থাকতে হবে। আমার মনে হয় যে কাজকে যারা ভালোবাসে, যারা কাজের প্রতি অনার্স থাকে, যারা যত্ন থাকে, মায়া মমতা থাকে, তাদেরকে কেউ ফেরাতে পারে না, সেটা অপমান হোক, অবজ্ঞা হোক, অবহেলা হোক, যাই হোক। আর একটা কথা বলতে চাই, আপনি যখন একটা জায়গায় চলে যাবেন তখন আশপাশে অনেক ট্রল হবে, কেউ মিথ্যা বলবে, কেউ সত্য বলবে, মিথ্যাগুলোই বেশি বলে। কেন বলে জানেন? ঈর্ষার জায়গা থেকে। কারণ আপনি যে জায়গায় রান করছেন ও জায়গায় আসতে পারছেন, ওর আর কোনো কাজে নেই, আপনার কিন্তু ওটা দেখার টাইম নেই, আমার কিন্তু ওটা দেখার টাইম নেই, কারণ আমার অনেক কাজ। আমার ভোর 6টায় উঠতে হয়, রান্না করতে হয়, বের হতে হয়, সংসারের কাজ আছে, প্যানেলের কাজ আছে, মানবিক ব্যাপারের কাজ আছে, আমার মা বাবা আছে, অনেক কাজ আছে। সো ওর কিন্তু কিচ্ছু কোনো কাজই নেই, ও হলো কে কী করলো, কে কী বললো, উনি ভালো না, উনি ভালো, উনি এটা করেছেন, মানে ও কিন্তু ওর মন গড়া জিনিসগুলো কিন্তু ও লেখে। সো এগুলো কিন্তু আপনি একদমই বদার করবেন না, এগুলো ইগনোর করবেন, এগুলো শুনবেন না, শুনবেন না, দেখবেন না, তাহলে আপনি অনেক ভালো থাকবেন। আর আপনি আপনার পথে হাঁটেন, আপনি যখন আপনার পথকে হাঁটবেন আর উপরে যিনি আছেন তার প্রতি বিশ্বাস রাখবেন। আপনার যদি কোনো মনে দুঃখ থাকে তাকে বলবেন, সে আপনাকে সলিউশন করে দিবেন। আপনি আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলেও লাভ হবে না, এটা নিয়ে তারা হাসাহাসি করবেন, কলিগদের তো বলবেনই না, ও আপনার কথাই বিশ্বাস করবে না, আপনাকে মায়া মমতা দিয়েও রাখবে না। সো আপনার যা কিছু মন দিয়ে কাজ করবেন আর উপরে যিনি আছেন তাকে বলবেন, তিনি আপনাকে সেভ করবে। দর্শক, আপনারা শুনলেন তো, ছোট একটু বক্তব্যের মাঝে অনেক কিছু শুনে গেলেন যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে দেখছেন। দেখলেন তো, চয়নিকা যদি হতে চান আপনাকে কী কী করা দরকার, অনেক সুন্দরভাবে সাবলীলভাবে উনি বুঝিয়ে দিলেন। যদি সত্যিকার অর্থে এই জগতের কিছুটা অবদান রাখতে চান, এলেন আর গেলেন, ছোট্ট একটি জনপ্রিয়তা নিয়ে ছুটে গেলেন, সেটা কিন্তু বড় কথা না। এর অবদান রাখতে হবে, মরণের পরেও যেন আপনাকে সবাই স্মরণ করে। যদি সৎ থাকেন, নিষ্ঠাবান থাকেন, চয়নিকা হওয়া কিন্তু খুব কঠিন কোনো কাজ না। যতদূর জানি আপনার সম্পর্কে, আপনার জীবনসঙ্গী আপনাকে একেবারে নির্দ্বিধায় মন থেকে যে সহযোগিতা করে, আপনি নিশ্চয়ই তার সম্পর্কে কিছু বলবেন আমাদের। হ্যাঁ, অবশ্যই বলবো। অরুণ চৌধুরী হলো এমন একটা মানুষ, তিনি তখন সেলিব্রিটি ডিরেক্টর ছিলেন 95-6 থেকে। মানে ওনার একটা কাজ করা মানে একটা বিশাল ব্যাপার, সবাই মুখিয়ে থাকতো ওনার কাজ করার জন্য। সেই তখনকার সময় ছোট ছোট ঢেউ, অন্ধশিকারী, নয়ন, এই যে সালমান শাহর নাটকটা, তারপরে কুসুম কাটা, মাটির ফুল, এরকম অনেক ভালো ভালো কাজ উনি করেছেন। তো আমার বিয়ের পরে যেটা আমার প্লাস, একটা মেয়ের জন্য যেটা প্লাস, সেটা হচ্ছে আমার কিন্তু অনেক এডি ছিল মেয়ে, এটা মেয়েদেরকে ধরে রাখতে পারিনি। কেন জানেন? তারা যখন রাত্রে বাসায় ফিরতো, একজনের শাশুড়ি দরজা খুলতো না, আর আরেকজনের হাজব্যান্ড নিচে তালা দিয়ে রাখতো, যার ফলে ওরা কিন্তু দুইটা কাজ করে আর করতে পারেনি। আমাকে কিন্তু কখনো এটা শুনতে হয়নি এত রাত কেন হচ্ছে। অরুণ চৌধুরী কিন্তু আমাকে অনেক আগে, যখন আমার প্রথম শুরু হয়, তখন ধরেন 11টা বাজলে একটা টেক্সট করতো, কয়টা সিন বাকি, কিন্তু বলতো না যে এত রাত কেন, কখন আসবে, এগুলো না। আসার পরেও কিন্তু কোনো কোশ্চেন নেই, কারণ আমি তো ওখানে কাজ করতে গেছি, কিন্তু আমি গল্প করতে যাইনি, কাজ করে আমি চলে এসেছি। সো রাস্তাঘাটের ব্যাপার, জ্যাম থাকে, আর 10:30টার পর তো ওই গাজীপুরের ট্রাকগুলো ছাড়ে, সো ওই সময়টা একটু জ্যামই থাকে। আমাদের 11টা শেষ হলেই দেখা যায় যে ফিরতে ফিরতে 12:30 1টা বেজে যায়। সো এই জায়গা থেকে অনেক সাপোর্ট পেয়েছি, যখন খুশি তখন বের হতে পেরেছি, সেটা ভোর 5টাই হোক আর রাত 2টাই হোক। কখনো কোনো দিন বলেনি যে এটা করো না, এটা করো না, এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এগুলো কখনোই করেনি। আর আমিও কিন্তু আমার আইডেন্টিটিটা বজায় রাখতে চেষ্টা করেছি। যেমন আমার শুটিং স্পটে উনি কখনো কোনো দিন যাননি, নিষেধ ছিল।
কেন নিষেধ ছিল? উনি তো একজন সেলিব্রিটি ডিরেক্টর, উনি যদি আমার শুটিংয়ে গিয়ে বসে থাকে, তখন যদিও ফোন টোন এগুলো ছিল না, ফেসবুক অনলাইন এগুলো কিছু ছিল না, তখন খালি বাংলাদেশ টেলিভিশন ছিল, তারপরেও জার্নালিস্টরা যেত, তখন ভালো ভালো জার্নালিস্টরা ভালো ভালো নিউজ করতে সেটে যেত, তো ওনাকে বসে থাকলে দেখলে তো বলবে যা ও উনি বানিয়ে দিচ্ছে। এই জন্য প্রথম দিন থেকেই আমার বলা ছিল যে তুমি আমার কখনো শুটিং স্পটে যাবে না, এটা নিষেধ ছিল। তো উনি কখনোই যাননি, কিন্তু উনি পাশ থেকে আমার শ্বশুরবাড়ি বলেন, আমার হাজব্যান্ড বলেন, আমার ছেলে মেয়ে বলেন, সবার সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে, সাপোর্ট না পেলে আসলে কখনোই আমি এখানে আসতে পারতাম না। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, আপনাকে আমি এই ব্যক্তিগত প্রশ্নটা করতাম না, করেছি একটাই কারণে, মানুষের অন্দরমহল বলে একটি ঘটনা থাকে, এই চলমান ঘটনা, এই গল্পেতে যদি অন্দরমহল থেকে সুখের সাপোর্টটা না পাওয়া যায়, এতে শিল্পী তার শিল্পত্বকে বিকশিত করার সুযোগটা খুব কমে যায়, এবং এটি শিল্পীকে যে কত দ্রুত তাকে গড়তে সহযোগিতা করে তার প্রমাণটা পাওয়ার জন্য আমি আপনাকে এটা বলতে বললাম। দর্শকরা শুনুন, আপনার ছেলে অতি সম্প্রতি একটি কাজ করেছে, আমি মায়ের মুখে ছেলের এই গুণটার কথা শুনতে চাই। আসলে আমার ছেলে আসলে এটা মানে উপরওয়ালার একটা ব্লেসড। ও ছোটবেলা থেকেই খুব মেধাবী, ও ম্যাপেল লিফে পড়েছে স্কলারশিপে, ও ও লেভেল মানে ওয়ার্ল্ড হাইস্ট মার্ক পেয়েছে 600-তে 600, তারপর এসিসিএ কমপ্লিট করেছে, ও আইএলটিএসে 9.8 পেয়েছে। ও মোটামুটি এডুকেটেড এবং অনেক ট্যালেন্টেড। আজকালকার সব বাচ্চারাই কিন্তু আসলে ট্যালেন্টেড, ওরা এত কিছু দেখে। কিন্তু ও 2019 থেকে আমি যখন বিশ্বসুন্দরী প্রথম সিনেমার শুটিংয়ে যাই, তখন ও আমাকে এডি হিসাবে কাজ করেছিল, কারণ তখন ওর পরীক্ষা টরীক্ষা শেষ, ও জাস্ট এসএসসিএ পড়তে যাবে, একটা বন্ধ ছিল ওর। তো কাজ করতে গিয়ে তার আগে অবশ্য 18 ছিল, ওর বাবার সাথে অ্যাসিস্ট করেছিল মায়াবতী। তো একদিন চ্যানেল আয়ের একটা তারকা কথন অনুষ্ঠানে আমি দেখছি তিশা এবং ইয়া সোহানের একটা ইন্টারভিউ দেখছিলাম। হঠাৎ দেখি ওরা আমার ছেলের প্রশংসা করছে, বলছে যে কথাটা এরকম করে বলছে তিশা, যে অনন্য হচ্ছে আমাদের সব কিছু, অনন্য হচ্ছে ডিরেক্টর, ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান, ও হলো লাইটম্যান, ও সব কিছু, আমরা যা কিছু লাগতো ওকে জিজ্ঞেস করতাম, ও এত ভালো বোঝে। এই ফার্স্ট আমি শুনলাম যে ও বোঝে ভালো। তখন 2019 ওকে আমি নিলাম, ও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলো। তখন আমি একটু একটু করে দেখলাম যে ও না, ওর ইচ্ছা, মানে ওর খুব আগ্রহ, ফাঁকিবাজ না। তারপরে ও কিছু পাঠাও, আমার মেয়ে তখন পাঠাওর ম্যানেজার ছিল, ও ছোট ছোট ওভিসি করেছে, তারপর বাবার সাথে জলে জলে তারা করেছে। কিন্তু আমি যখন লাস্ট সিনেমাটা করি 23 সালে, ও তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করে প্রহেলিকাতে সিনেমায়। একদিন ওর সাথে আমার কাজ করতে গিয়ে দেখলাম ওর সাথে আমার ঝগড়া লেগে গেল। কেন ঝগড়া লেগে গেল? ও যা যা বলে আমি ওটা মানি না, আমি যা বলি ও মানে না। আমাদের দুজনের ঝগড়া, মানে আমরা তো রাত্রেবেলা মানে রুমের মধ্যে বসে ঠিক করতাম যে কালকে কি হবে তবে। ও বলে না না না, এটা হবেই না। আমি বলছি না, এটাই হবে, এটা সিনেমা, এটা হতে হবে, এটা ওটিটি না। এরকম করে করে ওর সাথে আমার একটা ঝগড়া হচ্ছে। একটা সময় গিয়ে আমি বললাম যে তুমি কি আমার থেকে বেশি বোঝো, এটা আমি বলেই ফেললাম ওকে। পরদিন হঠাৎ আমি শুটিংয়ে দেখি ও নাই কোথাও, কী ব্যাপার ও নাই কেন? আর মাহফুজ আহমেদ, বুবলি, নাসিরুদ্দিন খান ওকে খুঁজতেছে, অনন্য কই। তো একসময় আমার সুব্রত এসে বললো আপনি কি ওকে কিছু বলছেন, ও তো টিকিট কেটেছে, ও এখন ফ্লাই করবে, ও চলে যাবে। কেন? ওকে মনে হয় আপনি কিছু বলছেন, এখন ও থাকবে না, চলে যাবে। তো ও হলো বুঝলাম, তখনই আমি বুঝলাম আসলে ও হলো আমার জিনিসটাই পেয়েছে, ও যেটা কনফিডেন্ট ওটা ও করবে। পরে আমরা একটা সমঝোতা এসেছিলাম, পরেও বুঝতে পারছিল যে মার এই কথাটা আসলে ঠিক। তো আমরা একটা সমঝোতা এসেছিলাম। সেই মানুষটাই হঠাৎ করে দেখলাম, ওই তখনই মনে হয় নাসিরুদ্দিন খানকে একটা গল্প শুনিয়েছিল, এটা আমি পরে ইন্টারভিউগুলোতে দেখলাম। এবং শাহিন আক্তার, রঙ্গনের শাহিন আক্তার ওকে টাকা দিয়ে বলল যে তুই একটা বানা, কারণ ওকে তো কেউ চেনে না, কেউ তোর কাজ জানে না, কাজ না দেখলে ওকে কাজ দেবে কে, এরকম একটা ব্যাপার। আর এই কাজে আসারও কিন্তু ওর একটা ঘটনা আছে, ওর পিঠে মানে আমাদের যে L5-6-7 ওই 5-এর ডিস্কটা কিন্তু ওর ড্যামেজ হয়ে গেছিলো। ওর 18 সালে ও অর্ধেক ওর সব অবশ হয়ে গেছিলো। ও স্কোয়ারে ভর্তি ছিল, ওখান থেকে আমরা ওকে চেন্নাইতে নিলাম, ওর 6 ঘন্টার অপারেশন হলো, ওর ওখানে ফলস একটা ডিস্ক বসানো, যার ফলে এই যে আমি যে বসে আছি না, অনেকক্ষণ বসে থাকতে পারে না এরকম। সো ও তো চেয়ার টেবিলে বসে যত এসএসসিএ পাশ করুক বা বড় বড় চাকরি পাক, ও তো ওরকম করে কন্টিনিউ 9টা থেকে 7টা করতে পারছে না। তখন ও এটা বেছে নিল যে আমি তো এটাতে ইন্টারেস্টেড, আমি তো এটাতে বেশি ভালো করব। তখন ওই শাহিন আক্তার ওকে টাকা দেওয়ার পরে ও নয়া নোট বানালো। শুটিংয়ের আগের দিন সে আমাকে বলে মা আমি শুটিংয়ে যাই। শুটিংয়ে যাও? কি শুটিং? টাকা পেলে কোথায়? হ্যাঁ আমাকে শাহিন মামি আমাকে টাকা দিয়েছে। ও আচ্ছা তাহলে আমি আসি, তোমাকে ফুল টুল নিয়ে। মা প্লিজ তোমাকে রিকোয়েস্ট করি তুমি যাবে না, এখন হলো ফোনের যুগ, সবাই ভিডিও করে ভাইরাল করে দিবে, আমার কেরিয়ার শেষ। তুমি না বাবাকে যেতে না করেছিলে, তো এখন তুমি আমারটায় যেও না।
পরেও নিজে নিজে এটা করলো। আমি বললাম যে আমি তো একটা নারকেল ভাঙবো, বলে তুমি রাস্তায় নারকেল ভাঙবে। আসলে ওই ভিডিওটা আমি ছাড়বো, আমার রাস্তার মধ্যে আমি নারকেলটা ভেঙে চলে আসছিলাম, আমি ওর কোনো কিছুতেই যাইনি। ও নিজে নিজে নাকি আইসক্রিনে জমা দিয়েছিল, এবং ওরা ওখানেও বলে নাই যে ও আমাদের সন্তান। যখন রাফায়েলকে দেয়, রাফায়েল পছন্দ করে ওকে ডাকে, রাফায়েল ওকে প্রশ্ন করলো যে আপনার ইয়েটা কি, ব্যাকগ্রাউন্ড কি, আপনি এত সুন্দর বানিয়েছেন। বলে আমার বাবা মা অমুক, অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী। বলে আগে বলবেন না। ও উত্তর দিল এটা তো প্রাসঙ্গিক না ভাইয়া, এই যে আপনি আমার কাজ দেখে ডেকেছেন এটাই তো যথেষ্ট। তা আমি সবাইকে, এই যে আইসক্রিনের সবাইকে, সাগর মামা, তখন সাগর মামাকে আমি ফোন দিই যে আমার ছেলে তো আইসক্রিনে পছন্দ করে ফেলছে, মামা এখন এটা কি হবে, এটা এখন যেমনে হোক নিতে হবে, ওখানে আমি চাই যাক। তখন আমি ফোন দিলাম মামাকে যে ওরা কি পছন্দ করেছে। বললাম হ্যাঁ, পছন্দ করার পরেই আসলে আমি জানলাম যে ওরা পছন্দ করেছে। আর সমস্ত যারা আছে চ্যানেলের, যারা আছে বা যারা জার্নালিস্ট আছে, তারা যে ওর কাজকে এত ভালোবেসেছে, দর্শক যে এত ভালোবেসেছে, এত ভাইরাল করেছে। আমি আসলে ওকে, ও আসলে খুবই ভালো একটা ছেলে, ও অনেক ট্যালেন্টেড। আমি আসলে সবাইকে বলবো, চ্যানেল বলেন, ইউটিউব বলেন, প্ল্যাটফর্ম বলেন, আমি সবাইকে বলবো ওকে সুযোগ দিক, ওর গল্প শুনুক, কারণ প্ল্যাটফর্ম একটা ফ্যাক্টর। দর্শক, একটি জিনিস না বলেই পারা যায় না, সবার কপালে সুখ জোটে না, সবার কপালে ভাগ্য আসে না। চয়নিকার ভাগ্য অনেক সুপ্রসন্ন, অনেক লক্ষ্মী একটা মানুষ, যার কারণে তার এই সুখের সংসারে তার পুত্র সন্তান আজ পেরিয়ে এলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। আপনাকে অনেক কিছু শুনলাম এবং আশা করি আপনি আরও অনেক অনেক বড় হবেন এবং আপনার সন্তানকে আপনি আরও তৈরি করবেন। আমরা অনুরোধ করব যদি কিছু ছোটোখাটো কিছু দর্শকদের বলার থাকে ছোট্ট করে। আসলে জীবনটা অনেক ছোট এবং জীবনটা একটা, তা আমি অনেক দিন বাঁচতে চাই, আমার ছেলের এস্টাবলিশমেন্ট দেখতে চাই, দেশটা সুন্দর হোক সেটা দেখতে চাই, আমি একটা ওয়েব ফিল্ম বানাতে চাই, একটা ওয়েব সিরিজ বানাতে চাই। আমার যে 2টা সিনেমা আছে প্ল্যাটফর্মে, সখা, সোলমেট এবং মাতাল হাওয়া, অ্যাটলিস্ট এটুক আমি শেষ করতে চাই। মানে আমি কাজের মধ্যে থাকতে চাই, আমি জানি মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে পারি আর মানুষকে জানি সম্মান করতে পারি। দর্শক, ভালো কথা শুনতে কিন্তু সবারই ভালো লাগা উচিত। আমার বিশ্বাস আপনারা কিছুটা হলেও মন দিয়ে যদি একটু চিন্তা করেন, আজকের এই সময়টুকু ভালো লাগবে। আপনাদেরকে অঢেল শুভেচ্ছা।